ওয়েলকাম স্টুডেন্টস। আমাদের অ্যালকিল হ্যালাইডস পড়া চলছিল। আজকে এর কিছু রাসায়নিক বিক্রিয়া এবং প্রধানত হ্যালো অ্যারিজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এর আগে কীভাবে হ্যালো অ্যালকেনগুলো বিক্রিয়া করে সেগুলো বলা হয়েছে। SN1, SN2, E1, E2, তো সেইগুলোই আমরা এখানে কিছু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। প্রথমে আসছি অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। দেখো এখানে যে অ্যালকিল হ্যালাইডটা নিয়েছি সেটা 1 ডিগ্রি। অ্যামোনিয়া একটা নিউট্রাল নিউক্লিওফাইল ইথানোলিক মিডিয়ামে বিক্রিয়া করছে, বিআর রিপ্লেস হচ্ছে NH2 দ্বারা। তো সিম্পল SN2 রিয়াকশান, NH3 কিংবা NH2 মাইনাস ডিপেন্ড করছে মেকানিজমের ওপর। অ্যাকোয়াস মিডিয়ামে NH3 অ্যাটাক করে, ইথানোলিক মিডিয়ামে NH2 মাইনাস অ্যাটাক করে। তো দেখো এখানে NH2 মাইনাস দিয়ে দেখানো হয়েছে, NH2 মাইনাস অ্যাটাক করছে, অ্যামিন যৌগ পাওয়া যাচ্ছে। সুতরাং তোমাদেরকে শুধু মনে রাখতে হবে যে ইথানোলিক মিডিয়ামে অ্যামোনিয়া যোগ করা হলো, তাহলে বিআর পাল্টে NH2 আসছে। এরপরে দেখো অ্যালকাইনাইল গ্রুপ কোথা থেকে আসছে। এর মাদার কম্পাউন্ড অ্যাসিটিলিন, সেখানে একটি H রিপ্লেস করেছি একটি সোডিয়াম দ্বারা, এর নাম সোডিয়াম অ্যাসিটিনালাইড। অ্যাসিটিলিনই হবে সবসময়, এরম বাধ্যবাধকতা নেই। এখানে অন্য যৌগ হলেও হবে, এখানে H পাল্টে CH3 দিলেও হবে। সেই জন্য নামটা দিয়েছি অ্যালকাইনাইল গ্রুপ, মানে ট্রিপল বন্ড আছে। তো এখানে দেখো নিউক্লিওফাইলটা হচ্ছে এটি, অ্যাটাক করছে, প্রোডাক্টটা হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, চেইন বৃদ্ধি করার ক্ষেত্রে এই বিক্রিয়াটা যথেষ্ট লাভদায়ক। আমরা এটাকে রিডাকশান করে দিলে কিংবা প্রয়োজনে আমার এখানে হ্যালোজেনের যোগ করার ক্ষেত্রে কিংবা ওই যোগ করার ক্ষেত্রে এই বিক্রিয়াটি গুরুত্বপূর্ণ। পদ্ধতিতে দেখো তাহলে সোডিয়াম সল্ট অফ এই অ্যালকাইনাইল, সেটি হ্যালোজেনকে রিপ্লেস করছে। পরেরটায় আসছি, এখানে অ্যালকক্সি গ্রুপ দ্বারা হ্যালোজেনটা রিপ্লেস হচ্ছে। তো কমন বিক্রিয়া ইথার প্রস্তুতির এইটাই, উইলিয়ামসন ইথার সিনথেসিস। আমরা যখন ইথার পড়ানো হবে আবার ডিটেলস এগুলো বলবো। সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম মিথক্সাইড, এই সমস্ত যৌগগুলো দিয়ে আমরা রিপ্লেস করি হ্যালোজেনকে, এবং বললাম প্রক্রিয়াটির নাম উইলিয়ামসন ইথার সিনথেসিস। CH3O মাইনাস গিয়ে অ্যাটাক করছে, সিম্পল SN2 রিয়াকশান। সুতরাং বুঝতেই পারছো যে যাকে অ্যাটাক হচ্ছে সেটা প্রাইমারি হলেই ভালো এবং নিউক্লিওফাইলটাও ছোট হলেই ভালো। ওই জন্য নিউক্লিওফাইল বাড়ানো যেতে পারে, কিন্তু যাকে অ্যাটাক করা হচ্ছে তাকে বাড়ালে হবে না, তাকে প্রাইমারি রাখতে হবে। পরে আমরা যখন উইলিয়ামসন সিনথেসিস পড়বো সেখানে আমরা বলবো এগুলো। তো CH3O মাইনাস অ্যাটাক করলো এবং ফাইনাল প্রোডাক্ট হয়ে যাচ্ছে ইথার। পরের বিক্রিয়া আসছি, এখানে থায়োল গ্রুপ দ্বারা হ্যালোজেনটা রিপ্লেস হচ্ছে। খুব একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নয়, সোজা কথা SH মাইনাস দ্বারা হ্যালোজেনটা রিপ্লেস হলো, এইটুকু জেনে রাখলেই চলবে। এটি একটি বিখ্যাত বিক্রিয়া যে অ্যালকিল হ্যালাইডকে বিজারিত করে কিন্তু অ্যালকেন প্রস্তুত করা যায়। তো এর আগে আমরা বিভিন্ন বিজারক দ্রব্য সম্পর্কে জেনেছি, যেমন রেড PHI একটা খুব তীব্র বিজারক, সেটা দিলেও অ্যালকিল হ্যালাইড অ্যালকেনে বিজারিত হয়ে যাবে। এছাড়া জিঙ্ক HCl এর উপস্থিতিতে হাইড্রোজেন, এটিও কিন্তু অ্যালকিল হ্যালাইডকে রিডিউসড করে অ্যালকেনে করে দেবে। বিক্রিয়া আরেকটা নিচে দেখা যায়, দেখো
CH3I জিঙ্ক আর HCl দিয়ে রিডাকশান হচ্ছে হাইড্রোজেন দ্বারা, প্রোডাক্ট হচ্ছে মিথেন। পরেরটা আসছি, এটা অলরেডি পড়া হয়ে গেছে, ভার্জ বিক্রিয়া। RX দু অণু যুক্ত হচ্ছে সোডিয়ামে এবং ইথার মিডিয়ামে, তৈরি হচ্ছে RR। RX দু অণু যুক্ত হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে RR। আমরা পড়েইছি 11-এ এটা। এই পদ্ধতিতে মিথেন তৈরি করা যাবে না। সবথেকে কম বা সবথেকে ছোট যে অ্যালকেনটা প্রস্তুত করা যাবে সেটা হচ্ছে ইথেন, কারণ এখানে দু অণু অ্যালকিল হ্যালাইড বিক্রিয়া করছে করে RR মানে CH3Br থেকে CH3CH3 তৈরি করছে। পরেরটা আসছি, এখানে আমরা অ্যালকিল হ্যালাইডের কিছু ইউজ বলছি, কিছু অ্যান্টিসেপটিক, এছাড়া ফিয়ন্স, DDT, কিছু ক্ষেত্রে দাবক হিসেবে তৈরিতেও ব্যবহার করি। গিগনার বিকারক বিশাল বড় একটা অঞ্চল, আমরা শুধু এখানে গিগনার বিকারকটা কি জেনে রাখবো, পরে আমরা শুধু গিগনার বিকারক দিয়েই একটা টপিক তৈরি করব। তো সেইখানে আমরা গিগনার বিকারক নিয়ে ডিটেলসে আলোচনা করব। শুধু গিগনার বিকারক কি, কিভাবে তৈরি করা হয় সেটা একটু জেনে নিই। অ্যালকিল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম ইথার মানে ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে ইথার মিডিয়ামে বিক্রিয়া করলে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি করে। এক্সট্রা যাও হতে পারে, ClBr, সাধারণত আই নিলে ভালো। আর আটটা অর্থাৎ অ্যালকিল গ্রুপটা যত ছোট হবে তত ভালো, সেই জন্য CH3MgI সব থেকে ভালো গিগনার বিকারক। তো যাই হোক, গিগনার বিকারক সক্রিয় হাইড্রোজেনের প্রতি প্রচণ্ড আসক্তি আছে, সুতরাং জলের সঙ্গে বিক্রিয়া করলে এই গিগনার বিকারক অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়। আর MgX এই এইচকে নিয়ে অ্যালকেন তৈরি করে ফেললো। তো এটা অ্যালকেন প্রস্তুতিতে যদি ব্যবহার করিস ঠিক আছে, কিন্তু অ্যালকেন আমরা এইভাবে সাধারণত প্রস্তুত করি না, বরং গিগনার বিকারক বলি আমরা যে এই সক্রিয় হাইড্রোজেনের সংস্পর্শে এলে গিগনার বিকারক তার কার্যকারিতা হারায়। তো সক্রিয় হাইড্রোজেন তথা অ্যালকোহল, জল, অ্যামোনিয়া এইসবের সংস্পর্শে গিগনার বিকারককে আনা যাবে না। তো CH3MgI যদি জলের সঙ্গে বিক্রিয়া করে আমরা মিথেন পাবো। যদি গিগনার বিকারকের কাজ এই অ্যালকেন প্রস্তুতি নয়, বহু ক্ষেত্রে গিগনার বিকারক ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি গিগনার বিকারক দিয়ে তৈরি করা যায় না, এরকম কোনো বিক্রিয়াই নেই বললে হয়। সুতরাং এটা একটা বিশাল ক্ষেত্র এবং খুব ভালো একটি বিকারক, আমরা এই নিয়ে পরে আলোচনা করব। আমাদের আজকের মেন টপিক যেটা আছে সেটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড, অর্থাৎ অ্যারোমেটিক বলয়ে একটা হ্যালোজেন পরমাণু যুক্ত সবথেকে সরলতম যৌগ যখন বেঞ্জিন বলয়ে বা বলতে পারি যে ফিনাইল গ্রুপ একটি হ্যালোজেনের সঙ্গে যুক্ত হলো। তো আমরা সহজ করে ফিনাইল বলয়কে বা অ্যারোমেটিক বলয়কে AR দিয়ে লিখি। আগে অন্য জায়গায় যেমন অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে RX বলতাম, এখানে আমরা সাধারণত ARX বলি। তো এদের বিক্রিয়া অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কি পার্থক্য আছে সেটা আমাদের এখানে একটু ভালো করে বুঝে নিতে হবে। তো অ্যালকিল হ্যালাইড এবং অ্যারোমেটিক হ্যালাইডের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট পার্থক্য পাই। সর্বপ্রথমে কি করে প্রস্তুত করা হয় সেগুলো জেনে নিই। যদিও এগুলো এখন আমাদের পড়া হয়নি, তবু একটু জেনে রাখতে হবে, আমাদের পরে এগুলো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা অ্যারোমেটিক নাইট্রোজেন ঘটিত যৌগগুলো পড়ব, অর্থাৎ নাইট্রোবেঞ্জিন, অ্যানিলিন, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, তখন এগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। এই ধরনের সল্টকে আমরা ডাইজোনিয়াম লবণ বলি, অর্থাৎ বেঞ্জিন বলয়ের মাথায় কিংবা অ্যারোমেটিক বলয়ের মাথায় N2+ আর কোনো একটা হ্যালোজেন মাইনাস হিসেবে আছে। সবথেকে কমন একটি যৌগ হচ্ছে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ বেঞ্জিন বলয়ের মাথায় N2+ আছে, Cl- আছে। সেই রকম টাইপের যৌগ যদি CuCl এর সঙ্গে CuBr এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে দেখো ClBr দ্বারা রিপ্লেস হয়ে গিয়ে ক্লোরোবেঞ্জিন বা ব্রোমোবেঞ্জিন খুব সহজেই পেয়ে যাব। ধরেই নাও অ্যারোমেটিক AR বলতে এখানে ফিনাইল বলয়, PH মানে একটি H বাদ দিলে, বেঞ্জিন বলয়ের একটি H বাদ দিলে যে গ্রুপটা আমরা পাবো সেটি হচ্ছে কিন্তু ফিনাইল, নট বেঞ্জিন, ফিনাইল। তো এই ফিনাইল গ্রুপটাই ধরে নাও, তার সঙ্গে Cl এলে তখন কিন্তু ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন হয়ে গেল। Ki দিলে আয়োডোবেঞ্জিন হয়ে যাবে, তারপরে HbF4 দিলে F যুক্ত হয়ে যাবে। এছাড়া যে কোনো লুইস অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা
ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া ঘটায়, যেমন ধরো এপিসিএল3 উপস্থিতিতে Cl2, তাহলেও কিন্তু হ্যালো বেঞ্জিন টাইপের যৌগ উৎপন্ন হবে। অর্থাৎ বেঞ্জিনকে তুমি Cl2 দিলে, FeCl3 দিলে, একটা লুইস অ্যাসিড বা আরও অন্য লুইস অ্যাসিড ব্যবহার করলেও হবে। সাধারণত কমন আয়ন আছে, মানে বলতে চাইছি Cl2 প্রবেশ করানোর ক্ষেত্রে FeCl3, Br প্রবেশ করানোর জন্য FeBr3 সাধারণত এইভাবে চয়েস করা হয়। তো FeCl3 ছাড়াও আরও অন্য লুইস অ্যাসিড AlCl3, BF3 ইত্যাদি ব্যবহার করলেও কিন্তু কাজ চলে যাবে। সেটা এইখানে বিক্রিয়ার মাধ্যমে দেখিয়েছি। দেখো বেঞ্জিন দিয়ে দেখানো হয়েছে, বেঞ্জিনের সঙ্গে Cl2 বিক্রিয়া করা হচ্ছে, FeCl3 মিডিয়ামে রুম টেম্পারেচারে তৈরি করা হচ্ছে বা তৈরি হয়ে যাচ্ছে ক্লোরোবেঞ্জিন। খুব ভালো ইল্ড দেয়, 90%-এর মতো। বমিনের ক্ষেত্রে দেখো বললাম একটু আগেই FeBr3 ব্যবহার করছি, জাস্ট এনআরটা কমন রাখা হচ্ছে, এখানে আগের থেকে একটু কম ইল্ড হচ্ছে। যাই হোক, মোটামুটি খুব ভালো প্রক্রিয়া সাধারণত আমরা ব্যবহার করি এই অ্যারোমেটিক হ্যালো যৌগ তৈরি করার ক্ষেত্রে বা হ্যালো অ্যারেঞ্জ তৈরি করার ক্ষেত্রে। এবারে চলে যাচ্ছি, আমরা পার্থক্যটা করছি, রাসায়নিক বিক্রিয়াতে যাচ্ছি, যে সেখানে অ্যালকিল হ্যালাইডের সহিত অ্যারোমেটিক হ্যালাইডের কি তফাৎ যখন বিক্রিয়া করতে যাচ্ছে। তো SN2 অ্যালকিল হ্যালাইড SN2 এবং E2 খুব ভালো করে, কিন্তু অ্যারোমেটিক হ্যালাইডগুলি বা হ্যালো অ্যারিনসগুলি এগুলোই কিন্তু কোনো রেসপন্স করে না। বাকি অর্গানোমেটালিক কম্পাউন্ড আর রিডাকশান এটা সিমিলার। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে কেন এরকম হচ্ছে, সেগুলো আমাকে এক্সপ্লেন করতে হবে। তো কি কি বিক্রিয়া এর আগে আমরা অ্যালকিল হ্যালাইড করেছে কিন্তু এরা করছে না, সেই ব্যাপারটা আমরা একটু দেখে নিই। এবং সাথে সাথে অ্যারাইল হ্যালাইডের সাথে সাথে আরেকজনকে ফেলছি, সেটা হচ্ছে ভিনাইল হ্যালাইড, কারণ এখানেও একটি হ্যালোজেন পরমাণুটি যেখানে যুক্ত আছে সেটা হচ্ছে sp2 সংকরায়িত কার্বন অ্যাটম। ইথিলিনিক দ্বিবন্ধন আছে, আর এক্ষেত্রে কনজুগেটেড একটা সিস্টেম পুরো যুক্ত আছে হ্যালোজেনের সাথে। এরা কিন্তু এই বিক্রিয়াগুলো দেখো যেগুলো অ্যালকিল হ্যালাইড করেছে এরা কিন্তু করছে না। অর্থাৎ OH মাইনাস দিয়ে রিপ্লেস হচ্ছে না, OR মাইনাস দিয়ে রিপ্লেস হচ্ছে না, NH3 দিয়ে রিপ্লেস হচ্ছে না, CN মাইনাস দিয়ে রিপ্লেস হচ্ছে না। তাহলে কেন রিপ্লেস হচ্ছে না? অর্থাৎ অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কেন হচ্ছে না, এটা খুব আমাদের জানাটা খুবই দরকার, আমাদের কম্পেয়ার করে প্রশ্ন দেওয়া যেতে পারে। তো পার্থক্যটা এইখানে যে যখন অ্যালকিল হ্যালাইড করছিলাম তখন সেখানে হ্যালোজেন পরমাণুটি যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে যারা sp3 সংকরায়িত, কিন্তু এখানে এই ভিনাইল হ্যালাইড কিংবা অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেন পরমাণুটি যুক্ত আছে কার সঙ্গে? একটি sp2 সংকরায়িত কার্বনের অ্যাটমের সঙ্গে। এখানে কি হয়ে গেল, যেহেতু sp2 সংকরায়িত হয়ে গেল তখনই কিন্তু বন্ড লেন্থ, মানে হ্যালোজেনের সঙ্গে ওই কার্বনের যে বন্ড লেন্থ সেটা ছোটো হয়ে গেল। সাথে সাথে অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে কনজুগেটেড সিস্টেমের সাথে যুক্ত হওয়ার জন্য কি করে না, এটা রেজোনেন্স করে, অর্থাৎ বন্ধনটা পার্সিয়াল দ্বিবন্ধন চরিত্রযুক্ত হয়ে যায়। আমরা এরপরে রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে এটাকে বলবো। তো প্রধানত এখানে বলছি sp2 সংকরায়িত কার্বন আছে, যেটা অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে sp3 ছিল। এছাড়া বন্ধন দৈর্ঘ্যটাও ম্যাটার করছে, সেটাই দেখানো হয়েছে এখানে। দেখো এইখানে X পরমাণুটি যুক্ত আছে যখন ফিনাইল বলয়ের সাথে, সেই কার্বনটা কিন্তু sp2 সংকরায়িত, হোয়ারাজ যেখানে sp3 কার্বনে হ্যালোজেন পরমাণুটি যুক্ত আছে অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে। তো সেখানে এই বন্ধন দৈর্ঘ্যটাও হচ্ছে কিন্তু একটু বড় এটার থেকে। এর সাথে সাথে বললাম এই X পরমাণুতে নিঃসংযোজক ইলেকট্রন আছে, যেটা এই ক্লোরিন দিয়ে দেখানো হয়েছে। সে কী করছে? রেজোনেন্স করবে ফিনাইল বলয়ের সাথে। ফলস্বরূপ কী হচ্ছে? অর্থ এবং প্যারাপজিশন ইলেকট্রনের ডেন্সিটি বাড়ছে, সাথে সাথে Cl পরমাণুটি যে কার্বনের সঙ্গে যুক্ত ছিল সেই বন্ধনটি দ্বিবন্ধন চরিত্রযুক্ত হয়ে যাচ্ছে। দেখো রেজোনেন্সের দরুন এই বন্ধনগুলো দ্বিবন্ধন তৈরি হচ্ছে। তার মানে সিসিএর বন্ধন আরও ছোট হয়ে যাবে কারণ দ্বিবন্ধন তৈরি করছে। ফলস্বরূপ এখানে যদি SN2 বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়াটা ঘটা বেশ কঠিন। তার কারণ সিসিএর বন্ধনটি সহজে ভাঙবে না, কারণ বললাম এই যে পার্সিয়ালি দ্বিবন্ধন চরিত্রযুক্ত হয়ে গেছে। সুতরাং অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমরা সাধারণত ANS বলি,
অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটা বেশ কঠিন, কিন্তু ঘটে না কি? বলছি হ্যাঁ ঘটে। সাধারণত অ্যারাইল হ্যালাইডগুলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঘটে, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন ঘটায়। সেখানে একটি ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করে ফিনাইল বলয়ে, ফলস্বরূপ কোনো একটি পজিটিভ স্পিসিস বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে প্রোডাক্ট দেয়। এর একটি কমন বিক্রিয়া, এর আগেও আমরা এই ধরনের বিক্রিয়া পড়েছি। গিগনার বিকারকের সঙ্গে সিম্পল যা বিক্রিয়া হওয়ার কথা তাই হচ্ছে, এটা নতুনত্বের মধ্যে কিছু নেই। যেটা বলছিলাম ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, এখানে কি হচ্ছে না একটা এক্স গ্রুপ বলতে যে গ্রুপটা প্রবেশ করছে, সে প্রবেশ করবে, কোনো একটা গ্রুপ নির্গত হয়ে যাবে। কোথায় নির্গত হবে? যদি এক্স গ্রুপটার মধ্যে ইলেকট্রন উইথড্রয়িং আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ থাকে, তাহলে কিন্তু ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বিক্রিয়া হবে। এখানে দেখো ফিনাইল বলয়ের সহিত বিআর যুক্ত আছে, বিআরের কিন্তু কি আছে না প্লাস আর এফেক্ট আছে, অর্থাৎ অর্থ এবং প্যারা পজিশানে সে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বাড়াবে, যেটা একটু আগে ক্লোরিনের ক্লোরোবেঞ্জিনের রেজোনেন্সের সময় দেখানো হলো। ফলস্বরূপ অর্থ এবং প্যারা পজিশনে যেহেতু ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, সুতরাং একটি ইলেকট্রোফাইল, এইখানে যেমন ইলেকট্রোফাইল হচ্ছে নাইট্রোনিয়াম ক্যাটায়ন মানে NO2+, সে যুক্ত হয়েছে দেখো বেঞ্জিন বলয়ের অর্থ পজিশনে, ব্রোমো বেঞ্জিনের অর্থ পজিশনে NO2 একবার, প্যারা পজিশনে NO2 একবার। এই বিক্রিয়াগুলো সব আমরা 11-এ পড়েছি, সুতরাং নতুন কিছু এটা জানার নয়। এবং বোমিন কেন অর্থোপ্যারা ওরিয়েন্টিং তথা বোমিনের মতো যৌগরা কেন অর্থোপ্যারা ওরিয়েন্টিং? কারণ এর নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বর্তমান, যারা রিংয়ে প্লাস আর প্রভাবের দরুন অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে, সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে এরা অর্থোপ্যারা ওরিয়েন্টিং হচ্ছে। আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে যে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে সেটা হচ্ছে SO3, Fe আর Br2 ব্যবহার করলে যে ইলেকট্রোফাইল কাজ করে সেটা হচ্ছে Br+। সিমিলারলি ফিডিলকার্ব বিক্রিয়ায় অ্যালকিল গ্রুপ তথা কার্বোক্যাটায়ন, অ্যালকিল কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, যেমন ইথাইল, এখানে CH3CH2+ ইলেকট্রোফাইল। সুতরাং এই বিক্রিয়াগুলো সবই আমাদের হয়েছে। সুতরাং ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা একটা কমন বিক্রিয়া কাদের ক্ষেত্রে না অ্যারোমেটিক হ্যালাইডের ক্ষেত্রে বা হ্যালো অ্যাডিনসদের ক্ষেত্রে। ফিডিলকার্ব বিক্রিয়াটা আরেকটু ডিটেলসে দেখানো হচ্ছে যে ফিডিলকার্ব বিক্রিয়া আমরা জানি দুভাবে ঘটে, একটা হচ্ছে অ্যালকাইলেশন বলে, একটাকে বলে অ্যাসাইলেশন। যখন অ্যালকিল হ্যালাইড প্রবেশ করছে সেই একই নিয়ম অর্থ এবং প্যারা পজিশনে, তখন ফিডিলকার্ব অ্যালকাইলেশন। যখন অ্যাসাইল গ্রুপ মানে RCO+, এইটা প্রবেশ করবে, এইটা অ্যাসাইল ক্লোরাইডের ক্লাস, মধ্যকারের একটি যৌগ অ্যাসিটাইল ক্লোরাইড। সুতরাং এখানে অ্যাসিটাইল গ্রুপ COCH3 যুক্ত হচ্ছে সেই একই অর্থ এবং প্যারা পজিশনে। সিম্পল ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বিক্রিয়া এগুলো। এবারে যেটা বলছি নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে বিক্রিয়াটা তখনই ঘটে যদি কোনো একটি বা একাধিক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অলরেডি রিংয়ে উপস্থিত। কারণ দেখো এখানে একটি নিউক্লিওফাইল আসবে এবং সাথে সাথে বেরোবে কি একটি নিউক্লিওফাইল বেরোবে, তাহলে রিংয়ে সেই একই কথা অর্থ এবং প্যারা পজিশনেই কিন্তু বা এমনি সিম্পল প্রতিস্থাপনের ক্ষেত্রে Cl সরে এইখানে NH2 প্রবেশ করবে। সুতরাং তার অর্থ এবং প্যারা পজিশনে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই, তাহলে কিন্তু এই জায়গায় পার্সিয়াল এই কার্বনটায় পার্সিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। ফলস্বরূপ একটি নিউক্লিওফাইল ওখানে অ্যাটাক করা সহজ হয়ে দাঁড়াবে। পরের যৌগটায় দেখো 3টে NO2 গ্রুপ দিয়েছি, আরও সক্রিয়ভাবে বিক্রিয়া করবে। এখানে OCH3 দ্বারা রিপ্লেস হচ্ছে এই Cl বা এই Br। সাধারণ অবস্থায়
এনওএইচের সাথে বিক্রিয়া করে না, ক্লোরোবেঞ্জিনের সাথে সিম্পল এনওএইচ বা অ্যাকোয়াস এনওএইচ বিক্রিয়া করে না। কিন্তু আমরা দেখেছি অ্যালকিল হ্যালাইডগুলি এই বিক্রিয়াগুলো সহজেই করে, বেশ ভিগোরাস অবস্থায়, মানে উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপে এই বিক্রিয়াটা ঘটে। কিন্তু আর বললাম যে রিংয়ে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, NO2 টাইপের গ্রুপ, COOH এরকম টাইপের গ্রুপ থাকলে হবে, তাহলে কিন্তু বিক্রিয়া ঘটছে। তো এই বিক্রিয়াটা দেখো ভালোই ইল্ড পাওয়া গেছে এবং কন্ডিশনটা কিন্তু যথেষ্ট উচ্চ তাপমাত্রায় রাখতে হয়, প্রেশারটাও উচ্চ রাখতে হয়। ঘটছে না বলছি না, ঘটছে, কিন্তু সাধারণত ঘটে না, মানে সাধারণত কমন কন্ডিশনে ঘটে না। এবারে আমরা যদি বলি যে আমরা তো সাবস্টিটিউশন অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে 2 প্রকার পেয়েছি, SN1 আর SN2। আমাকে যখন প্রশ্ন করা হবে যে অ্যালকিল হ্যালাইডগুলি যত সহজে সাবস্টিটিউশন বিক্রিয়া করে, অ্যারাইল হ্যালাইডগুলি বা অ্যারিনসগুলি সহজে সাবস্টিটিউশন বিক্রিয়া করে না কেন, সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ করবে SN1 এবং SN2 দিয়ে। দেখো SN1 কেন হচ্ছে না, SN1 হতে গেলে তো একটি কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। তার মানে এখানে এই যে অ্যারাইল কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, সেটা স্টেবিলিটির প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু খুবই আনস্টেবল। তাহলে সেইখানে SN1টা থেমে গেল। এছাড়া বলছি কি যে অ্যারাইল কার্বোক্যাটায়নগুলির কিছু কিছু ক্ষেত্রে রেজোন্যান্স স্থায়িত্ব দেখায়, কিন্তু সাধারণত অ্যাকোয়াস মিডিয়ামে এগুলো খুবই আনস্টেবল। সেই তুলনায় অ্যালকিল যে কার্বোক্যাটায়নগুলো, বিশেষত টারশিয়ারি এমনকি সেকেন্ডারি, ওগুলি পোলার সলভেন্টে কিন্তু যথেষ্ট স্থায়ী। তাহলে SN1 কেন হলো না? CCl বন্ধনটা যথেষ্ট স্ট্রং, তার কারণ হচ্ছে এই বন্ধনটা দ্বিবন্ধন চরিত্রযুক্ত। আর কি না, এই অ্যারাইল যে ক্যাটায়নটা তৈরি হলো সেটা খুব আনস্টেবল বা পোর স্টেবল। এবারে চলে আসছি SN2, তাহলে কেন হবে না? দেখো SN2 তো ব্যাক সাইড অ্যাটাক করবে। ধরে নাও এইটা হচ্ছে Cl, তাহলে এই Clটা রিপ্লেস হবে, কিন্তু আমরা SN2 এর লজিকই জানি যে ব্যাক সাইড অ্যাটাক হবে। ব্যাক সাইড মিনস এই রিং, তো রিংয়ের ক্ষেত্রে কী করে ব্যাক সাইড অ্যাটাক হবে? সুতরাং সেটাও সম্ভব না। প্রকৃতপক্ষে যখন অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় তখন অ্যাকচুয়ালি সিন অ্যাটাক হয়, মানে এদিক দিয়েই গ্রুপটা অ্যাটাক হয়, আবার এদিক দিয়েই বেরিয়ে যায়, কারণ পিছন দিকে তো রিং আছে। সুতরাং ব্যাক সাইড অ্যাটাক করা সম্ভবই নয়। ফ্রন্ট সাইডে অ্যাটাক হয়, ফ্রন্ট সাইড দিয়েই লিভ হয়, সেখানে গ্রুপের সাইজ, তারপরে দোবনের পোলারিটি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জিনিস কিন্তু ম্যাটার করবে। তবে সহজ করে যেটা বলে দিলাম, রিংয়ে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে দিলে আমরা দেখছি মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি। তার কারণ হচ্ছে এই NO2 গ্রুপগুলো কী করছে, এই সিস্টেম থেকে, ফিনাইল বলয় থেকে বা অ্যারোমেটিক বলয় থেকে ইলেকট্রন টানছে। ফলস্বরূপ এই কার্বন ধনাত্মক চরিত্রযুক্ত হয়ে যাচ্ছে। ফলস্বরূপ একটা নিউক্লিওফাইল, যেমন এখানে CH3O- গিয়ে এখানে অ্যাটাক করবে এবং Cl- বেরিয়ে যাওয়াটা সহজ হয়ে যাচ্ছে। সুতরাং বলছি না যে হবে না, হওয়ার জন্য কিছু কন্ডিশন দরকার, হয় কিছু প্রেশার বা উষ্ণতা দরকার, নতুবা রিংয়ে আগে থেকেই আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি প্রবেশ করিয়ে দিই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এবারে যদি বলছি যে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হয় কী করে, আমি বললাম যে যেদিকে অ্যাটাক করে সেই দিক দিয়েই গ্রুপটা কিন্তু লিভ করবে। এরকম একটা ধরো এইরকম একটা, এটাকে বলে সিগমা কমপ্লেক্স, এরকম একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। সিগমা কমপ্লেক্স তৈরি হওয়ার পর লিভিং গ্রুপটা বেরিয়ে যায় এবং যে গ্রুপটি প্রবেশ করলো, এখানে দেখানো হয়েছে Z, তো ফলস্বরূপ এই নতুন যৌগটা উৎপন্ন করলো। সুতরাং এক্ষেত্রে এর মেকানিজমের ক্ষেত্রে এটা ব্যাক সাইড অ্যাটাক নয়। অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কিন্তু ব্যাক সাইড অ্যাটাক নয়, এগুলো সিন অ্যাটাক, মানে একই দিক দিয়ে অ্যাটাকটা কিন্তু হবে। লিভিং গ্রুপ এবং নিউক্লিওফাইলের অ্যাটাক একই দিকে হবে। এবারে আসছি এমন বিক্রিয়া যেখানে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন তো হচ্ছে, কিন্তু পদ্ধতিটা আলাদা। আগেরবারও নিউক্লিওফিলিক, এতক্ষণ একটু আগে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনই বললাম, কিন্তু এখানে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হচ্ছে কিন্তু পদ্ধতিটা আলাদা। আগে প্রোডাক্টটা দেখো, তবে বুঝতে সুবিধা হবে। ধরো এই হ্যালোজেনকে
এই এক্সটা পাল্টাচ্ছে, এই এক্সটা পাল্টে প্রোডাক্ট হচ্ছে NH2, তার মানে অবশ্যই এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবং মিডিয়ামে দেখতে পাচ্ছি যে নিউক্লিওফাইলটা হচ্ছে NH2 মাইনাস হিসেবে আছে, সুতরাং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিন্তু প্রক্রিয়াটা কিন্তু অন্যভাবে হচ্ছে। এর আগে যে প্রক্রিয়াটার কথা বললাম তার সঙ্গে এই প্রক্রিয়াটা আলাদা। এই প্রক্রিয়াটা আমরা বলছি কি না, এলিমিনেশন অ্যাডিশন। কেন বলছি কথাটা বোঝো, মেকানিজমটাকে ফলো করো। NH2 মাইনাস এই হ্যালোজেনের অর্থ পজিশনের একটি এইচকে ক্যাপচার করলো, ফলস্বরূপ একটি অ্যানায়ন তৈরি করলো। এই অ্যানায়নটা কি করছে, পুনরায় একটি পাই বন্ধন করছে এবং হ্যালাইডকে বের করে দিচ্ছে। এই যে জিনিসটা যৌগটা তৈরি হলো এর নাম হচ্ছে বেনজাইন। এটা খুব একটি ইম্পর্টেন্ট যৌগ। এর কিন্তু রেজোন্যান্স স্থায়িত্ব আছে। এর আগে বললাম যে ফিনাইল যে কার্বোক্যাটায়ন তার স্থায়িত্ব কিন্তু ভালো নয়, কিন্তু বেনজাইনের স্থায়িত্ব কিন্তু ভালো আছে। এবার পুনরায় নিউক্লিওফাইল অ্যাটাক করছে। প্রথমে কিন্তু এটা বেস হিসেবে কাজ করলো, খেয়াল করে দেখো, NH2 মাইনাস এইচকে নিয়ে নিল, অ্যামোনিয়া তৈরি করলো। এখানে কিন্তু NH2 মাইনাসটা বেস হিসেবে কাজ করলো। এবারে কিন্তু NH2 মাইনাস কী হিসেবে কাজ করছে, তার মানে এর আগে যে বিক্রিয়াটা হলো, কী বিক্রিয়া হলো, এলিমিনেশন বিক্রিয়া, কারণ সেখানে HX বেরিয়ে গেল, সেই জন্য এই ভাষাটা ব্যবহার করি, দেখো এলিমিনেশন। এবারে অ্যাডিশান আসছি, NH2 মাইনাসটা অ্যাড হচ্ছে। অ্যাড হওয়ার কিন্তু দুটো জায়গা আছে, ডবল বন্ড যেহেতু হয়ে গেছে সেই জন্য এই কার্বন অ্যাটাক করতে পারে, এই কার্বন অ্যাটাক করতে পারে। সুতরাং প্রকৃতপক্ষে দুটো প্রোডাক্ট হবে। এখানে রিংয়ে কেউ নেই বলে দুটো প্রোডাক্টের কোনো অর্থ হয় না, কিন্তু যদি রিংয়ে কেউ প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু দুটো প্রোডাক্ট হবে। সেখানে আবার মাথায় রাখতে হবে যে এই কার্বোক্যাটায়নটা এটা তৈরি হচ্ছে, মানে NH2 মাইনাস অ্যাটাক করার পর যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সেই কার্বোক্যাটায়নটা কোন ক্ষেত্রে বেশি স্থায়ী হবে। ধরো আমি বলছি, যদি রিংয়ে মানে এই মাইনাসটার সাপেক্ষে কেউ অর্থ বা প্যারা পজিশানে এমন কোনো গ্রুপ আছে যে অলরেডি ইলেকট্রন ডোনেট করছে রিংয়ে, তাহলে কিন্তু ওই মাইনাসটা তৈরি হবে না, তৈরি হবে তখন এইখানে, মানে মেটা পজিশনে মাইনাসটা রাখার চেষ্টা করবে। আর যদি ইলেকট্রন উইথড্রয়িং কোনো গ্রুপ থাকে, ধরো NO2 এরম টাইপের, তাহলে কিন্তু তারা ওই অর্থ এবং প্যারা পজিশনে মাইনাসটা রাখতে দেবে। সুতরাং এইটা মাথায় রাখতে হবে, যদি রিংয়ে কোনো গ্রুপ অলরেডি থাকে তখন দুটো প্রোডাক্ট কিন্তু হবে, সেটা মাথায় রাখতে হবে, কোনটা বেশি হবে কোনটা কম হবে, কোন কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী হবে তার উপর ডিপেন্ড করে মেন প্রোডাক্ট দুটোই উৎপন্ন হবে। কিন্তু কোন কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী হবে বুঝতেই পারছো, একবার এই কার্বনে মাইনাস হলো কার্বোক্যাটায়ন, একবার যদি এই কার্বনে মাইনাস হতো সেখানেও একটা কার্বোক্যাটায়ন তৈরি হতো। এখানে যেহেতু রিংয়ে আর কেউ নেই, সুতরাং দুটোই একই, রিংয়ে কেউ থাকলে দুটো একই নয়, তখন বিবেচনা করতে হবে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী, সে অনুযায়ী মেজর এবং মাইনর প্রোডাক্ট চলে আসবে। এবারে আসছি, এটা অলরেডি আমাদের পড়া হয়েছে যে অ্যারোমেটিক হ্যালাইড অ্যারাইল হ্যালাইডগুলিকে যখন সোডিয়াম, এটা অ্যাকচুয়ালি ভার্জ বিক্রিয়ার মতোই, এটাকে আমরা ভার্জ ফিটিং বিক্রিয়া বলি, মানে অ্যারোমেটিক বলার ক্ষেত্রে ব্যবহার করছি বলে নতুন একটি নাম আছে। তো সেখানে অ্যালকিল গ্রুপ প্রবেশ করছে সিম্পল ভার্জ বিক্রিয়ার মতো, Na আর এখানে RX। তো অ্যালকিল গ্রুপ এখানে প্রবেশ করবে একটি কার্বোক্যাটায়ন সিম্পল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশানে। আবার যদি শুধু ফিটিক বিক্রিয়া হয় সেক্ষেত্রে বলছে এখানে যেমন একটা অ্যালকিল হ্যালাইড ছিল, একটি অ্যারাইল হ্যালাইড ছিল, তখন বিক্রিয়ার নাম কি, ভার্জ ফিটিক। যদি দুটোই অ্যালকিল গ্রুপ হতো তখন নাম কি, ভার্জ রিঅ্যাকশন। আর যখন দুটোই অ্যারাইল হ্যালাইড হোক তখন সেটার নাম হচ্ছে ফিটিক বিক্রিয়া। দেখো এখানে সোডিয়াম এবং ইথারের প্রেজেন্সে আমরা ডাইফিনাইল পাচ্ছি। তো মোটামুটি এই কেমিক্যাল রিঅ্যাকশানগুলো করেই আমাদের অ্যারোমেটিক তথা অ্যারাইল হ্যালাইড শেষ করছি। এরপরের আমরা স্টিরিওকেমিস্ট্রি নিয়ে আলোচনা করব, কারণ স্টিরিওকেমিস্ট্রির বেশিরভাগ অংশই আমাদের সিলেবাসে যা আছে এবং পরীক্ষায় যা পড়ে সেগুলো কিন্তু অ্যালকিল হ্যালাইডেরই ওপর বেস করে। সুতরাং এই যেহেতু এক্ষুনি অ্যালকিল হ্যালাইড পড়ানো হলো আমাদের 4টে পার্টে, সুতরাং এরপরে আমরা স্টিরিওকেমিস্ট্রিটা শেষ করে দেবো। ধন্যবাদ।